নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি বিনিয়োগকারীদের কাছে মিউচুয়াল ফান্ডের এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব, যেখানে দেখা যাচ্ছে যে ফান্ড ম্যানেজাররা থেমেটিক সেক্টরস মানে একের বেশি সেক্টরসে তারা বিনিয়োগ করছেন এবং দেখা যাচ্ছে মেটাল এবং এনার্জি এই দুটো সেক্টরসেই এই স্কিমটিতে বিনিয়োগ হচ্ছে এবং এই স্কিমটি ফান্ড অফ ফান্ড। এই যুদ্ধের আবহে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ফান্ডটি কিন্তু ভালোই রিটার্ন দিয়েছে, মানে মোর দেন 80% রিটার্ন দিয়েছে। আমি যদি গত এক বছরের রিটার্ন ধরি তাহলে দেখতে পাচ্ছি 16ই মার্চ 2025 এই তারিখে দাম ছিল 16 টাকা 77 এবং দেখা যাচ্ছে তার এক বছর বাদে 17ই মার্চ 2026 তার দাম দাঁড়িয়েছে 28 টাকা 98। এই ফান্ডটি বিনিয়োগকারীদের কেনা উচিত কিনা এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু আমি আমার অভিমত অবশ্যই দেব এবং কোন বিনিয়োগকারীদের এই ফান্ডটি কেনা উচিত, কাদের কেনা উচিত নয় সেটাও বলবো এবং বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে আমি আলোচনা করব যে এই ফান্ডটি ভবিষ্যতে কতটা বেশি রিটার্ন দিতে পারে না থেমে যাবে। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেলটিকে, তাহলে তাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই চ্যানেলটিকে রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। এই স্কিমটির নাম হচ্ছে আইসিসিআই প্রুডেন্সিয়াল স্ট্র্যাটেজিক মেটাল অ্যান্ড এনার্জি ইকুইটি ফান্ড FOF। এই ফান্ডটি নিয়ে আমি এখন আলোচনা করব যে এই ফান্ডটি সত্যি কেনা উচিত হবে কিনা, কারণ গত এক বছর তো প্রায় 80% বেড়ে গেল। আগামী দিনও কি বাড়বে এই যুদ্ধের আবহাওয়া পরিবেশ, বা যদি দেখা যায় যে এই যুদ্ধকালীন পরিস্থিতি না থাকে? শুনতে থাকুন। এই স্কিমটির ফান্ড ম্যানেজাররা ডাইরেক্টলি ইন্ডিয়ান স্টকে বিনিয়োগ করেন না, তারা গ্লোবালি যে মেটাল অ্যান্ড এনার্জির কোম্পানিগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করে থাকেন এবং দেখা যাচ্ছে যে ওভারসিজ যে ETF এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তার যে ইউনিট আছে সেখানে তারা বিনিয়োগ করেন, মানে ইন্ডিয়ার বাইরে অবশ্যই সেগুলো হবে। আরেকটি বিষয় চোখে পড়ছে যে 96%-এরও বেশি টাকা তারা বিনিয়োগ করেন, 3%-এর কম বেশি টাকা তারা হাতে রাখেন বিভিন্ন SWP সেই খরচার জন্য, এছাড়া যারা রিডিমশন করতে চান সেই টাকাটা সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়ার জন্য। এই স্কিমটি বাজারে এনেছেন আইসিসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড কোম্পানি, আর এই স্কিমটির বেঞ্চমার্ক হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, যাকে আগে বলা হতো আর্কিপেলোগা এক্সচেঞ্জ। সেই NYSE মানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আর্কা গোল্ড মাইনার্স ইন্ডেক্স। আরেকটি রয়েছে সেটা হচ্ছে S&P অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন ইন্ডেক্স। এই স্কিমটি বোঝাই যাচ্ছে যে এটি একটি ইন্টারন্যাশনাল ফান্ড অফ ফান্ড। এই স্কিমটি বাজারে এসেছিল 2রা ফেব্রুয়ারি 2022 সালে, মানে 4 বছর তার বয়স হয়েছে। এই 4 বছরই দেখা যাচ্ছে যে সিন্স ইনসেপশন যদি এই স্কিমটি রিটার্ন ধরা যায় সেটা কিন্তু 30%-এর ওপরে, যদিও এবছর দেখা যাচ্ছে সেটা 80%, কারণ যুদ্ধের আবহাওয়া পরিবেশ বা যুদ্ধকালীন অবস্থায় দেখা যায় যে এনার্জির ডিমান্ড বেড়ে যায়, বিভিন্ন মেটালের ডিমান্ড বেড়ে যায়, তার জন্যই কিন্তু এতটা বেড়েছে। এবং এই ফান্ডটির যে অবজেক্টিভ, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, সেটা হচ্ছে লং টার্ম অ্যাপ্রিসিয়েশন। অবশ্যই এই স্কিমে কেউ ইনভেস্টমেন্ট করলে তাকে কিন্তু লং টার্মে রাখতে হবে, স্বল্পকালীন সময় কিন্তু এখানে লোকসানও হতে পারে, অতএব দীর্ঘকালীন এখানে রাখতে হবে। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এরা গ্লোবালি বিভিন্ন যে মেটাল কোম্পানিগুলো রয়েছে, মাইনিং রয়েছে, সেখানে তারা কিন্তু বিনিয়োগ করেন এবং এক্ষেত্রে গোল্ড, সিলভার এবং কপার সব জায়গাতেই কিন্তু বিনিয়োগ করা হয়। এছাড়া এর সাথে রয়েছে এনার্জি, মানে মেটাল এবং এনার্জি সেকশনে দেখতে পাচ্ছি যে ন্যাচারাল ওয়েল এবং গ্যাস, সেখানেও কিন্তু বিনিয়োগ করা হয়। এবং বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধকালীন অবস্থা বা যে ভূ রাজনৈতিক যে একটা অরাজকতা চলছে বলা যায়, মানে অস্থিরতা চলছে, এই অবস্থায় কিন্তু এই ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। লাভ তুলে কিন্তু বেরিয়ে যেতে হবে, প্রফিট বুকিং করে বেরিয়ে যেতে হবে, কারণ যখন একটি স্থিতিশীল অবস্থা আসবে তখন কিন্তু দেখা যাবে যে এখানে কিন্তু একটা স্ট্যাটিক অবস্থা আসতে পারে। কিন্তু এখন যে অবস্থান চলছে তাতে কিন্তু এখানে ভেরি হাই রিস্ক অবশ্যই, কিন্তু এখানে বিনিয়োগ করা যেতে পারে।
এই স্কিমটির AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে এখন 282 কোটি টাকা, অনেকটাই বেড়েছে। এই যুদ্ধকালীন অবস্থায় অনেকেই কিন্তু এখানে বিনিয়োগ করেছেন। আর এই ফান্ডটির নেট অ্যাসেট ভ্যালু গত 17 মার্চ 2026 তারিখে ছিল 28 টাকা 98 পয়সা। এটা হচ্ছে রেগুলার যে অপশন রয়েছে তার ভিত্তিতে আমি বলছি, রেগুলার প্ল্যানে। আর এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছি যে যদি কেউ ডাইরেক্ট রাখেন এই স্কিমে তাহলে সেই ক্ষেত্রে 0.6%, আর যদি কেউ রেগুলার স্কিমে রাখেন তাহলে 1.5%-এর আশেপাশে। আর রিটার্ন দেখতে পাচ্ছি যে হাইলি ভোলাটাইল তো অবশ্যই উত্থান পতন ভীষণভাবে চলছে বাজারে। সেই কারণে কমোডিটি সাইকেলের যে হিসাবটা রয়েছে সেই হিসাব অনুসারে এখন যেহেতু কমোডিটি সাইকেলে দেখা যাচ্ছে ভীষণ ভোলাটাইল, অতএব এই অস্থিরতার মধ্য দিয়ে চলছে এই স্কিমটি। আর এক বছর রিটার্ন তো আগেই বলেছি 80%-এর ওপর রিটার্ন ছিল। দেখা যাচ্ছে যে গত এক বছর হিসাবে সবচেয়ে বেশি দেখা গেছে সেক্ষেত্রে 87% পর্যন্ত কিন্তু রিটার্ন হয়েছিল। আর 3 বছর হিসাবে CAGR সেটা 35% পর্যন্ত গিয়েছিল, জেনারেলি 30%-এর উপরেই থাকছে। আর রিটার্নটা কিন্তু কনসিস্টেন্ট নয়, স্টেডলি ডিপেন্ড অন গ্লোবাল কমোডিটি সাইকেলের উপরে। ফলে যারা নিউ বিগিনার্স তাদের কিন্তু এই স্কিমটি পছন্দ করা উচিত হবে বলে আমি মনে করি না। যারা একটু অভিজ্ঞ এবং এডিশনাল তাদের কাছে ফান্ড রয়েছে তারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবার এই ফান্ডটির ইনভেস্টমেন্ট ডিটেলস বলি। এই ফান্ডটিতে যদি কেউ লামসাম বিনিয়োগ করতে চান তাহলে মিনিমাম 1000 টাকা দিলেই এখানে লামসাম বিনিয়োগ করা যাবে। আর SIP সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে এখানে মিনিমাম 100 টাকা দিয়েই কিন্তু ওপেন করা যাবে SIP স্কিম। আরেকটি দেখতে পাচ্ছি যে এক্সিট লোড রয়েছে, কিন্তু এখানে কিন্তু 1% এক্সিট লোড রয়েছে যদি কেউ 365 দিনের আগে রিডিম করতে চান, মানে সেল করে দিতে চান এই ফান্ডটি কেনার দিন থেকে। দেখুন, যদি আপনি ডাইরেক্ট কোনো মেটালে ইনভেস্ট করেন, যেমন দেখা যাচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার বা গোল্ড এবং সিলভার আলাদা আলাদা করে, সেখানে কিন্তু 10 দিনের একটি এক্সিট লোডের ব্যাপার থাকে। এখানে কিন্তু সেটা নয়। এখানে বিনিয়োগ করলে 365 দিন না রাখলে বিনিয়োগ করার পর দিন থেকে তাহলে কিন্তু 1% এক্সিট লোড লাগবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা অবশ্যই আছে এখানে। সেটা হচ্ছে যদি লাভ করে থাকেন বিনিয়োগকারীরা তাহলে লাভের ওপরে 1 বছর আগে যদি কেউ ভেঙে ফেলেন তাহলে লাভের ওপরে এক্ষেত্রে 20% কিন্তু ট্যাক্স দিতে হবে। আর যদি কেউ 1 বছর পার করে দেন তারপর যদি কেউ বিক্রি করেন এই স্কিমটি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে লাভের ওপরে 1,25,000 টাকা ছাড়, তারপরে যে লাভটুকু থাকবে তার উপরে 12.5% ট্যাক্স দিতে হবে। আর এই ফান্ডটি ভেরি হাই রিস্ক ফান্ড, আগেই বলেছি। কেন হাই রিস্ক ফান্ড সেটা বলে দিচ্ছি যে এটা কিন্তু শুধুমাত্র মেটাল এবং এনার্জি এই দুটো সেক্টরে বিনিয়োগ করে থাকে, সেই কারণে এটা হচ্ছে থেমেটিক সেক্টর বলা হয়। এর বাইরে তারা বিনিয়োগ করেন না। ফলে এই সেক্টরসে যদি দেখা যায় যে ফাংশন না করছে ইন্ডাস্ট্রি তাহলে কিন্তু এর দাম কমে যেতে পারে। আর ফাংশন এই যুদ্ধকালীন অবস্থায় ভালোই করছে, ফলে এখন দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আর একটু হচ্ছে এই কোনো ডাইভার্সিফিকেশন নেই, এই দুটো জায়গাতেই তারা ইনভেস্টমেন্ট করছেন। নেক্সট হচ্ছে যে এখানে কিন্তু কনভার্সন, কারেন্সি কনভার্সনের যে ফ্লাকচুয়েশন, মানে কারেন্সি ফ্লাকচুয়েশন একটা বড় ব্যাপার, কারণ এক্ষেত্রে এই কেনাকাটাটা কিন্তু সম্পূর্ণ ডলারে হয়। অতএব ডলারের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু দাম কমে যাবে, ডলারের দাম কমে গেলে দাম বৃদ্ধি পাবে। আর জিওগ্রাফিক্যাল রিস্ক তো রয়েছেই, কারণ এক্ষেত্রে ওয়ার আছে, তারপর বিভিন্ন যে ওপেক যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের ডিসিশনের ব্যাপার আছে। অতএব এই সমস্ত কিন্তু একটা রিস্কের মধ্য দিয়ে যাচ্ছে এই স্কিমটি। মিউচুয়াল ফান্ডে যারা নতুন বিনিয়োগ করছেন এই হাই রিস্ক ফান্ডে তাদের বিনিয়োগ করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং যারা কনজারভেটিভ ইনভেস্টর্স বিনিয়োগ করেছেন কিন্তু কনজারভেটিভ মাইন্ড, তাদের বিনিয়োগ করা উচিত নয়। আর যাদের কোর পোর্টফোলিও রয়েছে তাদের কাছে যদি এডিশনাল কিছু ফান্ড থাকে তারা বিনিয়োগ করতে পারেন, তবে সেটা কিন্তু 5% থেকে 10%-এর মধ্যে। কারা বিনিয়োগ করবেন তাহলে? বিনিয়োগ করবেন যারা অভিজ্ঞ রয়েছেন, যেমন ধরুন এক্সপেরিয়েন্স ইনভেস্টর্সরা করবেন, যারা এই কমোডিটি এক্সপোজারটা ভালো করে বোঝেন যে
এই সাইকেলটা এখন কোন অবস্থা রয়েছে? বাজার কি ঘুরবে? এই কমোডিটি ওরিয়েন্টেড কোম্পানিগুলোতে টাকা রাখলে তারা বিনিয়োগ করতে পারেন। আর আগেই বলেছি যে ম্যাক্সিমাম 5 থেকে 10% এই স্কিমে বিনিয়োগ করা যায়। তার বেশি করলে কিন্তু খুব রিস্কি হয়ে যায়, কারণ হঠাৎ দাম বাড়ে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই তার উপরেই কিন্তু এর দামটা বাড়ে। এখানে কিন্তু যে উৎপাদন হলো তাহলে এই দাম বেড়ে গেল কমে গেল তা নয়, কারণ মাঝে বিভিন্ন একটা জোট রয়েছে, বিভিন্ন ওপেক যেমন একটা জোট, এবং তারা কিন্তু এগুলো নির্ধারণ করে যে কত দামে তারা কত ব্যারেল তৈরি করবে, কত দামে তারা ঠিক করবে কত দাম। তার ফলে কিন্তু এই দামের ওঠানামা করে, মানে সাপ্লাই এবং ডিমান্ডের ওপরেই কিন্তু এই দামটা নির্ভর করে। এখন যুদ্ধকালীন অবস্থায় দেখা যাচ্ছে যে খনিজ তেলের দাম, ন্যাচারাল দাম দেখা যাচ্ছে অনেক বৃদ্ধি পাচ্ছে, কারণ এক্ষেত্রে স্টক হচ্ছে, বাজারে আটকে দেওয়া হচ্ছে, জাহাজগুলো যেতে পারছে না হরমুজ প্রণালী থেকে, এসব বিভিন্ন কারণে দাম বাড়ছে। আজকে দেখুন না, আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান স্টক মার্কেটে 2496 এই পয়েন্ট কিন্তু দাম কমে গেছে, মানে পয়েন্ট কমে গেছে। আমাদের যে বিএসসি সেন্সেক্স আছে, বুঝতেই পারছেন কতটা এফেক্ট পড়েছে। এই সময় দেখা যাবে যে এই এনার্জি সেক্টরস, মেটাল সেক্টরস তার দাম বাড়বে। অতএব এখানে বুঝে এখানে ইনভেস্টমেন্ট করে প্রফিট বুকিং করে কিন্তু বেরিয়ে যেতে হবে, এটাই আমার ব্যক্তিগত অভিমত। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই রাউস স্পিচ এই চ্যানেলটিকে, তাহলে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।